আমরা আয়তলেখ ব্যবহার করে ও ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। আজকে আমরা শিখব আয়তলেখ ব্যবহার না করে কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা সম্ভব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সারণী। এই সারণীর সাহায্যে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকব। এই শ্রেণীর ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যমান বের করব। এক্ষেত্রে প্রথমেই এই শ্রেণীর নিম্নসীমা 31 এবং উচ্চসীমা 40 এই দুটি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারি। অথবা প্রথমেই শ্রেণী মধ্যমানটা নির্ণয় করার পর পরবর্তী ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 10 যোগ করে প্রতিটি ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারব। শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়? প্রতিটি শ্রেণীর উচ্চসীমা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পরপর দুটি শ্রেণীর উচ্চসীমা ব্যবধান করলে আমরা শ্রেণী ব্যবধান পেয়ে যাব। 41 থেকে 31 অথবা 50 থেকে 40 বিয়োগ করে শ্রেণী ব্যবধান পাওয়া যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী ব্যবধান নির্ণয় করার পরে অতিরিক্ত দুটি ঘরে আমরা শ্রেণী মধ্যমান দিয়েছি, কিন্তু এখানে সেটির কোনো শ্রেণী নাই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটি শ্রেণী মধ্যমানের পার্থক্য 10 রয়েছে। এক্ষেত্রে যেমন 45 থেকে 45.5 থেকে 35.5 বিয়োগ করলে পাচ্ছি 10। এই 10 আমরা 35.5 থেকে বিয়োগ করলে পাবো 25.5। আবার এখানে যদি 95.5 এর সাথে শ্রেণী ব্যবধান 10 যোগ করি তাহলে একদম সর্বশেষ শ্রেণী মধ্যমান কত সেটি পাওয়া যাবে 105.5। প্রশ্ন হচ্ছে এই দুটি কেন বের করলাম? এই দুটি শ্রেণী মধ্যমান আমরা বের করেছি সেটি ধারণা গ্রাফ থেকে পরিষ্কার হয়ে যাবে। এখানে যে গ্রাফটি দেখতে পাচ্ছি, x অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান স্থাপন করেছি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করেছি। এখানে শ্রেণী মধ্যমান 35.5। এক্ষেত্রে আমাদের আগের গ্রাফ ছিল গণসংখ্যা 6। তো এক্ষেত্রে গণসংখ্যা 6 এখানে স্থাপন করব। তার আগে উল্লেখ্য যে y অক্ষ বরাবর প্রতি 2 ক্ষুদ্রতম ঘর সমান লিখেছি 1 একক, গণসংখ্যার 1 একক। তাহলে আমরা এখান থেকে 6কে 2 দিয়ে গুণ করে 6 দুগুণ 12 পর্যন্ত আমরা মান নিতে পারবো। অর্থাৎ এই পর্যন্ত রয়েছে 10, 11, 12। এরপরে যখন শ্রেণী মধ্যমান 45.5 তখন আমাদের গণসংখ্যা দেখতে পাচ্ছি 8। তাহলে 8কে 2 দিয়ে গুণ করে 16 পর্যন্ত যাব। তাহলে এখান থেকে 16। এরপরে 55.5 এর ক্ষেত্রে নিব 10। এরপরে নিব 12। এর পরবর্তী ঘরের জন্য নিব 5 দুগুণে 10। এরপরে রয়েছে 7 এবং 2। 7 দুগুণে 14 এবং 2 দুগুণে 4। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় যে এই যে 35.5 আসলে এই সীমা এবং এই সীমার মধ্যবর্তী দূরত্ব 35, কিন্তু এখানে রয়েছে 35.5, যে কারণে আমরা এই দুটি ঘরের ঠিক মাঝখানে বিন্দু স্থাপন করেছি। একইভাবে এখানে 45 রয়েছে, এখানে 45.5 বলতে এই দুটি ছোট্ট ঘরের ঠিক মাঝখানে বিন্দু স্থাপন করতে হবে। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। বন্ধুরা, একটি বিষয় লক্ষণীয়, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে পলি যোগ গণ ইকুয়াল টু পলিগন। আসলে পলি মানে ম্যানি বা বহু,
আর গণ শব্দের অর্থ সাইড বা বাহু, অর্থাৎ এই ভুজটির অনেকগুলো বাহু রয়েছে, এ কারণে নাম হয়েছে বহুভুজ বা পলিগন। বন্ধুরা, আমাদের প্রাথমিক ধাপের কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে, এখানে এই যে আমরা নিম্নসীমা মধ্যবিন্দুর যে নিম্ন শুরুতে যে সংখ্যাটি সেটা নিয়েছিলাম 25.5, আর এখানে 95 পরে আমরা একটি সংখ্যা বের করেছিলাম 105.5। এটি কেন করেছি? আসলে গণসংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি এক্স অক্ষ বরাবর শ্রেণীর ব্যবধান রয়েছে 10, যেমন এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর পার্থক্য 10, তাহলে এখান থেকেও এদিকে 10 ঘর বামে সরে আসতে হবে। ঠিক একইভাবে 95 থেকে শুরু করে 10 ঘর বামে সরে যেতে হবে। বামে সরে গেলে আমরা এই বিন্দুটি পাচ্ছি, আর এখান থেকে যদি বামের দিকে ফিরে আসি তাহলে এই জায়গাটা বিন্দু পাবো। এখন এই বিন্দুটা যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুভুজ পেয়ে যাব। এটিকে বোঝার জন্য আমরা কালার করে দিলাম। তাহলে এই যে শুরুর যে মধ্যবিন্দু আর শেষের যে মধ্যবিন্দু, এর মাঝখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজের জায়গা। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুভুজ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পছন্দ হলে লাইক দিবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আয়তলেখের পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো, কিভাবে আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ আঁকা যায় সেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।